প্রিয় দর্শক, আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর মুক্তবাকে। আপনাদের সাথে আছি আমি ফারাবি হাফিজ। শুরুতেই আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। ডিবি অফিস থেকে কোটা আন্দোলনের 6 সমন্বয়কের ভিডিও বার্তা, কর্মসূচি প্রত্যাহারের দাবি। কোটা আন্দোলনে নিহতের সংখ্যা জানালো সরকার। প্রথম তালিকায় 147, পুরোটা পেতে লাগবে আরও সময়। নিহত 34 জনের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা, হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আশ্বাস। মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ফেসবুক, টিকটক। নতুন অফিস সূচিতে বেড়েছে কর্মব্যস্ততা। দেশ ছাড়ার আগেই ব্যাংক থেকে টাকা তুলে নেন বেনজির, প্রমাণ মিলেছে সন্দেহজনক লেনদেনের। ইস্পাহানি মির্জাপুর মুক্তবাকে আজকে আমাদের অতিথি জনাব SM কামাল হোসেন এমপি, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের বিষয় ঠিক করেছি মূলত বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি কি সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। শুরুতেই আমরা সংবাদের প্রথম শিরোনামে বলছিলাম যে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের কথা ঘোষণা দিয়েছেন ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়ক। তবে এই ঘোষণার পর অন্য 3 সমন্বয়ক, তার একজনের নাম হচ্ছে আব্দুল হান্নান মাসুদ, সালেহীন অয়ন এবং আব্দুল কাদের, দাবি করেছেন যে তাদের কাছে জিম্মি করে বিবৃতি আদায় করা হয়েছে, যা ছাত্র সমাজ মেনে নেবে। আমরা প্রথম অংশটা শুনে নিতে চাই, যে অংশে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়ক। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে যেটি বলছিলাম যে এই ঘোষণার পর অন্য 3 সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সালেহীন অয়ন এবং আব্দুল কাদের দাবি করেছেন তাদের কাছে জিম্মি করে বিবৃতি আদায় করা হয়েছে, যা ছাত্র সমাজ মেনে নেবে না। এইটা ফেসবুক থেকে পাওয়া যাচ্ছে, তাদের কোনো ভিডিও বার্তা আমরা সেভাবে পাইনি। তবে এখন পর্যন্ত যেই ঘোষণাটা তারা দিলেন পরিষ্কারভাবে, সেখানে তারা যেটি বলেছেন, আমি দেখলাম যে একটা কাগজে, একটা সাদা কাগজে প্রিন্ট করা, সেই কাগজে তারা টাইপ করে সেখানে তারা বলেছেন যে কোটা সংস্কার আন্দোলন এবং তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতোমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। নিচে 6 জনের সাইন। প্রথম জন হচ্ছে নাহিদ ইসলাম, তারপরে হচ্ছে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাসসুম। একটু যদি এই বিষয়টা আপনার কাছ থেকে শুনি, এই প্রতিক্রিয়াটা যারা এর বিপরীতে প্রতিক্রিয়া দিয়েছেন যে ছাত্র সমাজ মেনে নেবে না, তাদের কাছ থেকে জোর করে আদায় করা হচ্ছে বলা হয়েছে অস্ত্রের মুখে, এটার প্রতিক্রিয়াটা আপনি কিভাবে দেবেন? দেখেন, সাধারণ ছাত্ররা যে কোটা সংস্কারের আন্দোলন করছিল, এই কোটা সংস্কারের সাথে কিন্তু সরকারের কোনো বিরোধ ছিল না। জি, এমনকি সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগেরও কিন্তু কোটা সংস্কার নিয়ে কোনো বিরোধ ছিল না। তারাও কোটা সংস্কারের দাবির প্রতি সমর্থন জানিয়েছে, সাংবাদিক সম্মেলন করে, তারপর তাদের বক্তৃতা দিয়ে। এবং হাইকোর্ট যখন 2018-র প্রজ্ঞাপন বাতিল করলেন, তখন কিন্তু ছাত্ররা কিন্তু রিট করেননি, অ্যাপিলেট ডিভিশনে রিট করেছেন কিন্তু সরকার। জি।
এবং রিট করার সঙ্গে সঙ্গে হাইকোর্টের রিট কিন্তু স্থগিত হয়ে গেল, অর্থাৎ আগের অবস্থায় চলে গেল। এবং উচ্চ আদালত কিন্তু 7ই আগস্ট পর্যন্ত একটা তারিখ দিল। হ্যাঁ, সরকারও সাধারণ ছাত্রদের অনুরোধ করলো যে ওই তারিখ পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু আপনি দেখেছেন যে এই কুঠার সংস্কারের আন্দোলনকে সামনে রেখে, সাধারণ ছাত্রদের সামনে রেখে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করার চেষ্টা করা হলো। এবং এইখানে আমরা যেটা দেখলাম, আমরা যেটা সন্দেহ করেছিলাম যে এই কোঠা সংস্কারীদের সামনে রেখে একটি অপশক্তি, যেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছেন যে জামাত, শিবির এবং অন্যান্য অপশক্তি ঢুকে এই ছাত্রদের সামনে রেখে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি। কিন্তু কোন পর্যায়ে আপনাদের এটা মনে হচ্ছে? কোন পর্যায়ে আন্দোলনের? আমরা আগের থেকে সন্দেহ করেছিলাম, কিন্তু এটা প্রকাশ পেল বঙ্গবন্ধুর তনয় মাননীয় প্রধানমন্ত্রী তার সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক তার প্রশ্নের উত্তর যে কথাটি বলেছেন সেইটাকে বিকৃতি করা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী কোঠা সংস্কারের আন্দোলন যারা করছে তাদেরকে রাজাকার বলেন নেই, রাজাকারের সন্তান বলেন নেই। এবং যেটা পরবর্তীতে প্রধানমন্ত্রীও তার বক্তৃতায় বলেছেন যে আমি কিন্তু না, সেটা তো অনেক পরে বলেন, অনেক পরে বলেছি, কিন্তু আমরা তখনও বলেছি। এবং তখন আপনাদের ভিডিও ফুটেজগুলো দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন। একজন সাংবাদিকদের উত্তরে তিনি বলেছেন যে রিটেনে পাশ করছে, প্রিলিমিনারি পাশ করছে, ভাইভাতেও পাশ করছে, কিন্তু একজন মুক্তিযোদ্ধার সন্তান, একজন রাজাকারের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী উল্টো প্রশ্ন করছে যে আমি মুক্তিযোদ্ধার সন্তানকে দেবো না রাজাকারের নাতিপতিকে দেবো, এটা আপনার দেশবাসীর কাছে প্রশ্ন বলছে। এটা কিন্তু আন্দোলনে যারা আছে তাদের কিন্তু উদ্দেশ্যে এই কথা বলেন নেই। আর যদি কোঠা সংস্কারের বিরোধিতা করতো তাহলে তো সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অ্যাপিলেট ডিভিশনে রিট করতেন না। এটা তো এটা যখন বিকেলে এই সংবাদ সম্মেলন হলো, তারপরে এই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিবেশটা কিভাবে আসলো? এইটাকে আমি মনে করি এই কোঠা সংস্কারের ভিতর যারা জামাত, শিবির, মানে শিবির এবং ছাত্রদলের যারা সমর্থক ছিল এবং বাইরে থেকে বহিরাগত এসে সেদিন যে স্লোগানটা, যে শব্দটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত, যেটা জঘন্য, যে স্লোগানের অর্থ হচ্ছে ধর্ষণকারী, যে স্লোগানের অর্থ হচ্ছেন মানে মানে লুটপাটকারী, লুণ্ঠনকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীদের হত্যাকারী, শামসুন নাহার রোকেয়ালের মেয়েদের 1971 সালের 25 মার্চ গভীর রাত্রে এসে তাদেরকে হত্যা করেছে এবং অনেক মেয়েকে ধরে নিয়ে তাদেরকে ধর্ষণ করেছেন, তাদেরকে যে রাজাকাররা সহযোগিতা করেছেন সেই রাজাকারদের শব্দটা উচ্চারণ করলো পবিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে। কিন্তু সেদিন আপনি দেখেছেন যে ছাত্রলীগও তার প্রতিবাদে সমাবেশ করেছে। সেদিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, আপনাদের সিনিয়র নেতারা ছাত্রলীগকে উস্কানিমূলক কথা বলেন। আমি আপনার বলি, ছাত্রলীগ সেদিন রাত্রে কিন্তু আপনাদের অনেক সাংবাদিক ছিল, জিজ্ঞান ছাত্রলীগ সেদিন বিশাল সমাবেশ করেছেন, আমি কে তুমি কে বাঙালি বাঙালি স্লোগান দিয়েছেন। সেটার বিপরীতে সেদিন কিন্তু সেটার বিপরীতে কেন ওবায়দুল কাদের সাহেব বলেন না? ওই দিন রাত্রে ওবায়দুল কাদের সাহেব বলেন নাই। ওই দিন রাত্রে কিন্তু কোনো সংঘর্ষ হয়নি, কোথাও হয়নি। ওই দিন রাত্রে কোনো, আপনি দেখেন আপনাদের সাংবাদিকদের জিজ্ঞান, কোনো সংঘর্ষ নেই। পরের দিন 12টার সময় কোঠা সংস্কার আন্দোলনকারীরা 12টায় সমাবেশ ডাক দিলেন। ছাত্রলীগ আগের দিনই ঘোষণা দিলেন তারা 3টায় সমাবেশ করবে। তাহলে তাদের সাথে কথা হলো যে তারা 2টার ভিতর সমাবেশ শেষ করবে। 2টায় সমাবেশ করলো না, 3টে পর্যন্ত আপনার সাংবাদিকদের জিজ্ঞান, 3টে পর্যন্ত কোঠা সংস্কারীর সমাবেশের ছাত্রলীগ ঢোকে নেই, একটা সংঘাত হবে। আপনি 12টার পরে যারা সমাবেশ করছে কোথাও সংঘাত হয়েছে? ছাত্রলীগ বাধা দিছে? কোনো সংঘাত নেই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 2টা 3টে পর্যন্ত কোনো সংঘাত নেই। 3:30 পর্যন্ত, 3:30টার পর কোঠা সংস্কারের একটা অংশ বের হয়ে আসছে, আর একটা অংশ থেকে গেছে। ছাত্রলীগ সেখানে সমাবেশ করতে গেছে, হলেতে যখন ছাত্রলীগের ছেলেরা মিছিল নিয়ে গেছে তখন তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তখন সংঘর্ষ হয়েছে না। তখন সংঘর্ষে এই ধরনের অভিযোগ, এই ধরনের পত্রিকায় আমরা ছবি দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে এখানে এসে ছাত্রলীগের মধ্যে ঢুকে তারা ছাত্রীদেরকে পেটাচ্ছে। আমি আপনার বলি, ছাত্রীদের পিটেছে দেখি ওরা পিটেছে নাকি ছাত্রলীগের মেয়েদের কোঠা, মানে এই কোঠা সংস্কারী সাধারণ ছাত্রদের পিটিয়ে ছাত্র শিবির পিটেছে? আমি পত্রিকায় দেখেছি এফ রহমান দখল করলো শিবির, 71 হল
হ্যাঁ, দখল করলো বলে দখল করলো, শিবির দখল আমি করলো আমি দেখি নাই। 30 জন কিন্তু 30 আমরা জন দেখি শিবির যে ছাত্রলীগকে বের করে দিয়েছে হল থেকে। আমি ছাত্রলীগকে হল থেকে, দেখেন আমি আপনার অতীত টানি। আপনি তখন ছাত্র ছিলেন, বয়স কত ছিল জানি না। 90 সালে যখন আমরা ইরশাদ বিরোধী আন্দোলন করি, ডাক্তার মিলনকে যেদিন হত্যা করার তার কয়েকদিন আগে জি ছাত্র দলের একটা অংশ এরশাদের সাথে হাত মিলালো, জি তাদেরকে বহিষ্কার করা হলো। তারা সশস্ত্র ক্যাডার। জি আমরা যখন সর্বদলীয় ছাত্র ক পর্যায়ে বাংলার পাদদেশে সমাবেশ করছি, সেখানে তারা অস্ত্রশস্ত্র নিয়ে আসলো। তারা 10 থেকে 15 জন তারা সূর্য সেনের অবস্থান নিল। আমাদের এই সর্বদলীয় ছাত্রের মিছিলে প্রায় 10 থেকে 15,000 লোক ছিল। আমরা কিন্তু সূর্য সেন হলে ঢুকতে পারিনি। 15টা ছেলে সূর্য সেন হলে। আমরা যদি সংঘাত চাইতাম, তাহলে ওই রাজু ভাস্করদের ছাত্রলীগরে বলা হতো তোমরা হলে চলে যাও, হলে যে অবস্থান নিলে কিন্তু কেউ ঢুকতে পারতো না। আপনি দেখেন আমাদের প্রিয় নেত্রীর নির্দেশে তাদেরকে বলা হয়েছে ঠিক আছে, সাধারণ কোঠা সংস্কার হলে যে ভাঙচুর করতেছে তোমরা হল থেকে বের হয়ে আসো। ক্ষমতাসীন ছাত্র সংগঠন হল থেকে হলে ঢোকে নেই। ঢুকতে গেলে আমি আরো উদাহরণ দিই আপনারে। না, কিন্তু এই উদাহরণের মধ্যে একটা জিনিস আমি জিজ্ঞেস করি, আপনাদের ওই যে 90 সালের যে আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, সেখানে ছাত্রদের আমরা ইতিহাসে পড়েছি যে সেই সময় প্রথম ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হলো, এবং তারপর সেই সময় যদি আপনারা হলে থেকে থাকেন, তো ওই সময় বাংলাদেশের ইতিহাসে এই যে ঘটনাটা ঘটলো গত কয়েকদিনে, একসাথে এত মানুষের মৃত্যু ছাত্রদের উপর এই ধরনের, আপনি কোনো সময় দেখছেন? আমি বলি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিদিন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা যেত। 15 বছর আচ্ছা বিরোধী ছাত্র সংগঠনের সংঘর্ষে কেউ মারা যান। আমি এই দিন বলি, আপনি এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র মারা গেছে? আমি শেষ করতে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র মারা গেছে? বিসি যখন ইউনিভার্সিটি বন্ধ করে তখন বিসির বাসা ঘোরা করা হয়েছে, কোনো ছাত্রকে গুলি করা হয়েছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় বিসিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সারা রাত অবরুদ্ধ করা হয়েছে। পুলিশ যে ছাত্রদের সেখান থেকে বিসির উদ্ধার করছে, কোনো গুলি করছে না? এই ছাত্রদের হাতে তো অস্ত্র ছিল না। না আমি বলি গুলি করছে, অস্ত্র ছিল। সাধারণরা হয়নি, শিবিরের লোকজন ঢুকছিল। আমি আপনার বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের লোক, কোন ছাত্র কোনো হল ভাঙতে পারে না, কোন ছাত্র কোনো টিচারকে অপমান করতে পারে না। আপনি শামসুন নাহারের মেয়েরা প্রবেশকে জিম্মি করে রেখেছিল, কোনো পুলিশ ঢুকছিল? একটা মানে আপনি যান 15 বছর আগে বিএনপি যখন 2001 থেকে 2006 ক্ষমতায় ছিল, এই শামসুন নাহারের মেয়েরা সেদিন আন্দোলন করছিল তাদের বাঁচা মরার দাবিতে। সেদিন শামসুন নাহারে ছাত্র দলের পুরুষ পুলিশ ঢুকে মেয়েদের এমনও কোনো কাজ করেন নাই, মেয়ের আত্মনাদ করেছিল। কিন্তু এই সরকার বা ছাত্রলীগ শামসুন নাহারে ঢুকছে, বরং ছাত্রলীগের মেয়েদের অপমান করে বের করে দিয়েছে। আপনি ইডেন কলেজ, আমি আর একটু ইডেন কলেজ আপনি পত্রিকা দেখাইতে পারি, ইডেন কলেজে 18,000 মেয়ে সারা রাত নীল খেতে রাস্তায় বসে চিৎকার করছে, কাঁদছে, তাদের ঢুকতে দেয়নি। আমি মনে করি আপনি দেখেন এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক বিসিকে জিম্মি করে রাখছে, কোনো ছাত্রের গায়ে গুলি রাখছে? বিশ্ববিদ্যালয় কিন্তু গুলি হয়নি। আজকে আমার সামনে একটা পত্রিকা, এখানে ম্যাক্সিমাম মারা গিয়েছেন শ্রমজীবী, মানে দিন মজুর শ্রমিক মানুষ, খেটে খাওয়া মানুষ। কারা করছে এটা? আপনি আজকে জাহাঙ্গীরনগরে কিন্তু ছাত্রের গায়ে গুলি লেগেছে এবং তাদেরকে আহত অবস্থায় এনাম মেডিকেলে সহ ঢাকা মেডিকেলে আনা হয়েছে, এবং ওখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা একটু ঢাকার বাইরে থাকার কারণে, ওখানে সাংবাদিকদের অ্যাক্সেস একটু কম থাকার কারণে আমরাও এই সময় খবর পাচ্ছিলাম না। একটা জিনিসকে আপনি বলবেন যে এই যে আপনি যত এরশাদ বিরোধী আন্দোলনের কথা বললেন, ছাত্রলীগ গঠনের পর থেকে, আওয়ামী লীগ গঠনের পর থেকে এমন অবস্থা কোন ক্যাম্পাসে ছাত্রলীগকে আওয়ামী লীগ পাওয়ারে থাকা অবস্থায় বের করে দিয়েছে, এরকম অবস্থা আপনি দেখেছেন? আমাদের এবার বের করে দেন, আমরা বের করে আনছি। যারা বলে বের করে দিছে, বের করে আনছি কি কারণে? ছাত্রলীগ যদি হলে অবস্থান নিত, মারামারি হতো, সহিংসতা আরো বাড়তো। মাননীয় প্রধানমন্ত্রী চাইনি কোনো ছাত্রের মায়ের কোল খালি হোক। সেটা আপনাদের ইনস্ট্রাকশন ছিল? আমাদের ইনস্ট্রাকশন ছিল, নইলে আমরা ছাত্রলীগ হলে থাকলে কেউ ঢুকতে পারত না। যারা অতীতে ছাত্র রাজনীতি করছে, যদি সাদারে সাদা বলে তারা এই কথা বলবে।
কোনোদিন পারতো না। আপনি এখনো এই কথা বলবেন যে ছাত্রলীগ হলে থাকলে সাধারণ ছাত্রছাত্রীরা আমি হলে ঢুকতে পারতো না? সাধারণ ছাত্রছাত্রী তো সংঘাতে যাইতো না, সাধারণ ছাত্রছাত্রী হল ছেড়ে দিত। কোনো আন্দোলনেই যখন সংঘর্ষ বাধে, জি, বিশ্ববিদ্যালয় আমরা দেখছি তো, হ্যাঁ, তারা মিছিল করতো, কিন্তু হল গেটে ঢুকতে পারতো না। আমরা তাইলে এই যে আপনার এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি বলছিলাম যে আজকে হেডলাইন ছিল কোথায় গেল এত আওয়ামী লীগ। এই যে সংঘর্ষটা ঘটলো, সংঘর্ষটা আসলো, এই সংঘর্ষটা আসার পর অনেক জায়গায় আমরা দেখেছি যে আওয়ামী লীগের যখন আসলো ওবায়দুল কাদের সাহেব প্রকাশ্যে ঘোষণা দিলেন যে সবাইকে মাঠে নামতে হবে, তখন কিন্তু আমরা দেখি নাই আপনাদের নেতাকর্মীদের। এমনকি এই রিপোর্টে আমি পড়ছিলাম যে মন্ত্রীরা, এমপিরা অনেক যার যার জায়গা থেকে ছিলেন। এখানে কি একটু আত্মসমালোচনা করবেন? আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল। এখানে আমাদের একটা দুর্বলতার দিক ছিল, সেই দুর্বলতা হচ্ছে সাধারণ ছাত্ররা। জি, এই সাধারণ ছাত্রদের ভিতর সব মত সাধারণ ফ্যামিলির লোক ছিল। সাধারণ ছাত্রদের দাবিটা ছিল যৌক্তিক। আমরা প্রতিরোধের নামে যদি রাস্তায় নামি, সাধারণ ছাত্রের প্রাণহানি ঘটবে। যার ফলে আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গায় বলছি যাতে কোনো সহিংসতা না হয়, সেই ব্যাপারে তোমরা দেখভাল করবা। জি, আপনি দেখেন না রাজনৈতিকভাবে আপনারা সাংগঠনিকভাবে কোনো মিটিং না, রাজনৈতিকভাবে তো আমরা দেখেন যখন বিএনপি মাঠে আমরা কিন্তু মিটিং করছি। জি, আমরা বিএনপি আমরা গায়েবে জানাজা করছি, সেখানে আমাদের বাইতুল মোকাররম কিন্তু লোকজন জমা হয়েছে, আমরা সমাবেশ করি নাই। কারণ যেহেতু মেট্রোপলিটন থেকে বলা হয়েছে, পুলিশ থেকে বলা হয়েছে সবার সমাবেশ নিষিদ্ধ, আমরা গায়েবে জানাজা করেছি। আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় মিছিল করেছেন। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আমরা যদি সাংগঠনিকভাবে আমরা এটা প্রতিরোধ করতে যেতাম, তাহলে এখানে আজকে দেখেন আপনি সাধারণ ছাত্রদের যখন পুলিশ নিবৃত্ত করতে গেছে, সেই ফাঁকে কিন্তু আপনি রামপুরে বিটি ভবনে হামলা করছেন। সাধারণ ছাত্ররা যখন মিছিল করে আসছে, পুলিশ তাদেরকে রক্ষা করছেন যে তাদের উপর কেউ হামলা না করতে পারে। পিছন দিয়ে আপনি দেখেছেন যে জামাত শিবিরের সশস্ত্র ক্যাডাররা এবং কিছু ভাড়াইটা এই দিন মজুরদের অর্থের বিনিময়ে আপনার বিটি ভবনে হামলা করছেন। বিটি ভবনে হামলা করছেন তো সাধারণ ছাত্ররা তো আজকে বলে নেই, সাধারণ ছাত্ররা তো এই ইসের ভিতরেও বলেছেন যে এই যে মানে ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছেন, যারা মানুষ হত্যা করছেন, যারা অগ্নি সন্ত্রাস করছেন, এদের সাথে সাধারণ ছাত্রদের কোনো সম্পর্ক নাই। আপনি দেখেছেন আজকে কি এই মেট্রো রেল কে চলে? সাধারণ মানুষ চলে। এখানে খালি আওয়ামী লীগের লোক মেট্রো রেল ব্যবহার করে না, তাহলে মেট্রো রেলে কেন হামলা করা হলো? না, এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে কেউই দ্বিমত নাই। না, আমি এই স্থাপনাগুলো যারা হামলা করছে তারা কারা আমি আজকে আপনারে বলি। না, এই জায়গায় আপনি বলেন আপনারা কি চিহ্নিত করতে পেরেছেন? আমি তো আমরা না, আপনাদের মাধ্যমে আমরা যেটা দেখেছি, জি, তাতে এইখানে যারা এই সাধারণ ছাত্রদের এই ন্যায্য দাবির পক্ষে না থেকে এদেরকে ব্যবহার করে যারা সরকার উৎখাতের আন্দোলনের ডাক দিয়েছেন, আমি মনে করি তারা এই জামাত, শিবির, বিএনপি এরা করেছেন এবং সুস্পষ্ট মেসেজ দেন। এইখানে আরো কিছু আমি আরেকটা উদাহরণ দিই, আরেকটা দৃষ্টান্ত দেখেন। হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাথু মিলার জি যেদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন যে বাংলাদেশে 2 জন লোক হত্যা হয়েছেন এই আন্দোলনে, সেদিন কোনো হত্যা হয়েছিল? আচ্ছা, সেদিন বাংলাদেশে কোনো আন্দোলনে এটা কয় তারিখের আমি ঠিক জানি না, এটা 15 অথবা 14। আচ্ছা আচ্ছা, 15 তারিখে বাংলাদেশে কোথাও একটা লোক মারা যায়নি। আচ্ছা আচ্ছা, তার পরের দিনই কিন্তু 6টা লোক মারা গেল। আচ্ছা, আমরা আসবো এই আলোচনায়, আমরা আবার আসবো। আমাদের একটা বিরতি সময় আছে দর্শক, ছোট্ট একটি বিরতির পর এই আলোচনায় আবার ফিরবো। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ দেখছেন আপনারা চ্যানেল 24 এর পর্দায়। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জনাব এস.এম. কামাল হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা আলোচনা করছিলাম সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। আমরা একটা রিপোর্ট দেখতে চাই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় এখন পর্যন্ত 147 জনের মৃত্যুর প্রাথমিক একটি তালিকা প্রথমবারের মতো প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে সেখানে মন্ত্রী বলেছেন যে যাচাই বাছাইয়ের পর পূর্ণাঙ্গ একটি তালিকা পাওয়া যাবে, তবে আরও কিছু সময় লাগবে। নিহতদের মধ্যে আওয়ামী লীগের 11 জন নেতাকর্মী ছিলেন বলে মন্ত্রী জানিয়েছেন। তবে তিনি দাবি করেছেন যে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তার স্বার্থেই গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে গেল 1 জুলাই থেকে শুরু হয় শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন। ধীরে ধীরে যা ছড়িয়ে পড়ে সারা দেশে। ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঘটে সংঘর্ষ, সহিংসতা। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় রংপুরের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পর। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে 2 শতাধিক মৃত্যুর খবর। রোববার প্রাণহানির প্রাথমিক তালিকা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, এখন পর্যন্ত 147 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে, তবে এই তালিকা আরও বাড়তে পারে। 136 প্লাস 11, এই 147 জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি, এর মধ্যে ছাত্র যারা হত হয়েছেন এর মধ্যে ছাত্রলীগের ছেলে যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। মন্ত্রীর দাবি, ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। এখন আমরা তাদেরকে এখনো অ্যারেস্ট করিনি, আমরা আমাদের হেফাজতে আছে। আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায় তাহলে আমরা ছেড়ে দিতে পারবো কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি। পুলিশ যদি মনে করে যে তাদের রিস্ক ফ্রি, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গেল 11 দিনে গ্রেপ্তার ছাড়িয়েছে 9,000-এর বেশি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না। প্রত্যেকটা অ্যারেস্ট আমাদের গোয়েন্দা বাহিনী লিস্ট করে দিচ্ছে পুলিশকে। প্রত্যেকটা অ্যারেস্ট ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে। এখন যদি কেউ বলে যে আমরা করিনি, আমরা যাইনি, ভিডিও ফুটেজটা তো রয়েছে। কাজেই নাফিউল ইসলাম, লিংকন, চ্যানেল 24, ঢাকা। আচ্ছা, এই প্রথম আনুষ্ঠানিকভাবে আমরা সরকারের কাছ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা তালিকা পেলাম মৃত্যুর সংখ্যা নিয়ে, 147 জন। আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে 150, 200 জনের মৃত্যুর খবরও আমরা দেখেছি। আপনার কি মনে হয়? উনি বলেছেন যে এটি আমাদের ফাইনাল তালিকা না, হয়তো আর একটু সময় লাগবে, সময় পেলে আমরা নতুন তালিকা নিয়ে আসব। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া? দেখেন, কয়জন মারা গেছে এটা বড় বিষয় না, একজন মারা গেলেও মারা গেছে। জি, কোনো মৃত্যুই আমরা কামনা করি না, কারণ আমরা আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আওয়ামী লীগের জন্ম। জি, বঙ্গবন্ধুর তনয় লড়াই সংগ্রাম করে ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, গণতন্ত্রের লড়াই করেছেন, মানুষের দাবি দেওয়া নিয়েই লড়াই করেছেন। তো বঙ্গবন্ধুর তনয় সাধারণ ছাত্রদের এই আন্দোলনকে দমানোর জন্য কোনো মায়ের কোল খালেও কেটে বঙ্গবন্ধুর তনয় চায় না, যে কোনো আন্দোলনেই করতে পারে। কিন্তু এবার আপনি দেখেছেন যে এই আন্দোলনকে সামনের, আগেও বলেছি যে সশস্ত্র অবস্থায় জঙ্গিরা, ছাত্রদলের ক্যাডাররা, শিবিরের ক্যাডাররা এই আন্দোলনে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। মানুষ, আওয়ামী লীগ, ছাত্রলীগের 11 জন লোক হত্যা হয়েছে। কারা করছে? আপনি একজন পুলিশ পিটিয়ে তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন, এই যে তার ছবি, এটা কারা করেছেন? আপনি দেখেন এই যে হত্যার সংখ্যা যে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় দিলেন, বাড়তেও পারে। কিন্তু আমি একটা মেয়ে, সে বলছে আমি ঘুম থেকে দেখি স্ট্যাটাসে যে আমি মারা গেছি। ওর নাম হচ্ছে অনিকা তাসমিন। কি লিখেছে? ও ঘুম থেকে উঠাই যে মেয়েটি 22 তারিখে পুলিশের গুলিতে মারা গেছে, তার মাগফিরাত কামনা করি। সে মানে কেউ তার নাম করে না, তার সে তাকে মেরে ফেলাইছে, তারে গুলি করে মেরে ফেলাইছে। সে বলে যে আমি, মানে একটা গুজব। জি, আপনি এইখানে গুজব ছড়াইছিল যে এই হাতির ঝিলে 100 লোকের লাশ পাওয়া গেছে। জি, মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে। জি, আপনি এই না, সেই গুজবের জন্য তো আপনার ফেসবুক, টিকটক বন্ধ করা হয়েছে। দেখেন, আমি আপনারে বলি যে এইটা যারা একটি অপশক্তি, তারা এই সাধারণ তারা সবসময়
কারো না কারো উপর ভর করেছে। আপনি দেখেন, আমি আপনার উদাহরণ দিয়ে দেখতে পারি, যখন নিরাপদ সড়কের আন্দোলন হয় তখন কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের কোনো রকম তাদের উপর কোনো ধরনের তাদের বাধা দেওয়া হয়নি। সারা ঢাকার শহরে কিন্তু নিরাপদ সড়কের আন্দোলন আপনি জানেন। সেদিন এই যে আমির খসরু মাহমুদের একটা ভিডিও, একটা ছাত্রদল এসে তোমরা প্যান্ট শার্ট পরে এদের সাথে মিশে যাও, এরপরে সংঘাত শুরু হলো, অপপ্রচার কি করা হলো। এইবার এরকম কিছু পাওয়া গেছে? আমি এইবারও তো আমির খসরু মাহমুদ একটা ছাত্রদলের একজনকে বলেছেন, আমি আপনাদের মিডিয়াতে দেখেছি, আমরা তো এগুলো না, যে তিনি আবার নিজে দিয়েছেন। এবং আজকে ডিবির যে এখানকার মানে প্রধান গোয়েন্দা সংস্থার, তার কাছে তথ্যপত্র আছে যে তারেক জিয়া কার কার সাথে কথা বলেছেন, কাকে নির্দেশ দিয়েছেন। আমি একটা মিডিয়াতে দেখেছি যে মিরপুরে আপনাদের টিভি অথবা ইন্ডিয়া যে কোনো একটা টেলিভিশনে একজন সাংবাদিক মানে বললেন, একজনকে জিজ্ঞাসা করলেন যে আপনারা কেন আসছেন, বলে আমাদের 500 করে টাকা দিয়ে আসছে। এই যে আপনার একটা পত্রিকার হেডলাইন যে নিহতের বেশিরভাগ শ্রমিক, এই অসহায় দিন মজুরদের যারা বয়স কম, তাদেরকে অর্থের বিনিময়ে টাকা দিয়ে তাদেরকে এই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য এনেছেন, যার ফলে এইখানে সাধারণ মানুষও মারা গিয়েছেন। এটা আপনি আজকে দেখেন, আমি তো যেটা বলতেছিলাম যে 15 তারিখ ম্যাথিউ মিলার যখন বললেন যে 2 জন হত্যা হয়েছে, সেদিন কিন্তু বাংলাদেশে কোনো সাধারণ মানুষ থেকে কোনো ছাত্র মারা যায়নি, কিন্তু তারপরের দিনই 6 জন মারা গেল। তা আমি যদি বলি যে যে শক্তি ম্যাথিউ মিলারকে এই মেসেজটা দিয়েছেন যে 2 জন লোক মারা গেছে, সেই শক্তি ওই বক্তব্যকে সত্য প্রমাণ করার জন্য পরের দিন হত্যা সংগঠিত হয়েছে। ডক্টর ইউনূস অলিম্পিকে গেছেন, সে জীবনে প্যালেস্টাইনের নিরীহ নারী পুরুষকে হত্যা করা হচ্ছে, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত, কোনোদিন একটা বিবৃতি দেয়নি যে হত্যাযোগ্য বন্ধ করা হোক, প্যালেস্টাইনের সাধারণ মানুষের নারী পুরুষ হত্যা বন্ধ করা হোক, উনি কোনোদিন বলেন নেই। উনি এখন অলিম্পিকে দাঁড়িয়ে বলছেন যে বাংলাদেশে দেখামাত্র গুলি করা হচ্ছে। কোথায় হচ্ছে? অর্থাৎ এই সমস্ত শক্তি যারা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চেয়েছে, যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছে, যারা বাংলাদেশ প্রমাণ করুক যে বাংলাদেশ সক্ষম, যে পদ্মা সেতুর ভিতরে বাংলাদেশ তা প্রমাণ করেছেন যে বাংলাদেশ সক্ষমতার প্রতীক, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। মেট্রো রেল, আমি যেটা বলতেছিলাম, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, এটা তো জাতীয় সম্পদ, তাহলে এইখানে কেন হামলা করা হলো? বিটিভি, এটা জাতীয় সম্পদ, এখানে কেন হামলা করা হলো? এলিভেটেড আপনি টোল প্লাজা, কেন এখানে হামলা করা হলো? পুলিশ বক্সে কেন এখানে হামলা করা হলো? কারা এইগুলো করছেন? আমি মনে করি এটা নিশ্চয়ই তদন্ত করবেন, বের হয়ে আসবেন। কিন্তু এই যে একটা মায়ের বুক খালি হলো, মেট্রো রেল 1 বছর পর 2 বছর পর হলেও চালু করা যাবে, কিন্তু যে সন্তানটা চলে গেল, যে একটা মেধাবী সন্তান, ধরেন এই যে যদি আপনি মুগ্ধর কথা বলেন, যে একটা ছেলে, আপনি দেখেন মুগ্ধ কি স্ট্যাটাস দিছে, মুগ্ধ স্ট্যাটাস দিছে যে যারা মানে ছাত্রদল ছাত্র শিবিরের উদ্দেশ্য করে বলছেন যে আপনারা এই আন্দোলনে এসেন না, সাধারণ ছাত্রদের দাবির ব্যানারে আপনারা এই আন্দোলনে আসেন না। যখন তার এটা ভাইরাল হয়েছে, পরের দিন তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাটা কে করেছে? আমি মনে করি যারা এই যে মানে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তারাই হত্যা করছেন। কারণ ওই ছেলেটা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্রদল ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে, এটা যখন ভাইরাল হয়েছে তারপরের দিনই তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা, আবু সাইদ নিয়ে আমাদের একটা রিপোর্ট আছে, আমরা একটু এটা দেখে আসতে চাই। সেখানে পুলিশের রিপোর্ট প্রকাশ পেয়েছে যে এই হত্যাটা কিভাবে হয়েছে, আমরা একটু দেখতে চাই। কোটা সংস্কার আন্দোলন চলাকালে 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের সড়কে প্রাণ যায় শিক্ষার্থী আবু সাইদের, যার ভিডিও ছড়িয়ে পড়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও, যেখানে দেখা যায় বুক চিতিয়ে 2 হাত উঁচু করে দাঁড়িয়ে থাকা সাইদকে লক্ষ্য করে গুলি ছুটছে পুলিশ। রাস্তায় লুটিয়ে পড়লে সহপাঠীরা তুলে নিয়ে যান হাসপাতালে, সেখানেই চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ঘটনার দিনে বেরবি ক্যাম্পাস পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিভূতিভূষণ রায় একটি প্রাথমিক বিবরণী এফআইআর দাখিল করেন থানায়। 17 জুলাই রংপুরের তাজহাট থানায় মামলা হিসাবে রুজু করা হয়, যাতে কোথাও পুলিশের গুলির কথা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে বিভিন্ন দিক থেকে বিক্ষোভকারীরা ছড়া গুলি ও ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু সাইদ। যদিও বিভিন্ন গণমাধ্যমে দেয়া রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান জানান, ছড়াগুলির আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে প্রাণ গেছে আবু সাইদের। এর চেয়ে বেশি তথ্য দিতে রাজি হননি তিনি।
পুলিশের দেয়া এই এফআইআর মানতে নারাজ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 17 জুলাই তাদের ওয়েবসাইটে প্রকাশ খবরে দাবি করে অন্তত 2 জন পুলিশ কর্মকর্তা রাস্তার বিপরীত পাশ থেকে সাইদকে লক্ষ্য করে 12 গেজ শটগান থেকে গুলি ছোড়ে। আবু সাইদ ও পুলিশের মধ্যে দূরত্ব ছিল 15 মিটার এবং সাইদ ছিলেন নিরস্ত্র। বিভূতিভূষণ রায়ের দাবি তিনি এফআইআর করেছেন, কেবল বাকিটা জানেন না। রংপুর মেট্রোপলিটন পুলিশ বলছে তদন্ত শেষেই জানা যাবে সব। আমরা এই সুরতহাল রিপোর্টের উপর বিবেচনা করি কিন্তু মামলাটা নেওয়া হয়েছে। এখন এর বাইরে তো মেডিকেল রিপোর্টও আমাদের কাছে নাই। এর বাইরে যে ইনকোয়ারি টিম গঠনিত হয়েছে তারা ইনকোয়ারি করছেন, সেটা রিপোর্টও এখন আমাদের কাছে আসে নাই। পুলিশের এই এফআইআর ঘিরে ফের উত্তেজনা বাড়ছে রংপুরে। দাবি জানান দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিতের। এটা এমন করে তারা মামলায় গদ লিখেছে যেটা যেন দুই পক্ষের গোলাগুলি হয়েছিল, সেই কারণে আবু সাইদ মৃত্যুবরণ করেছে। নিজে তার পুরো শরীরটা আমি প্রত্যক্ষ করেছি, ফলে এটা স্পষ্ট যে পুলিশের গুলিতে সেই তার জীবন যায়। আবু সাইদের যে করুণ যে মৃত্যু হলো, এটা গোটা দেশের মানুষ ব্যথিত, গোটা দেশের মানুষ ক্ষুব্ধ। আমরা চাই যে অপরাধী যেই হোক না কেন তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হোক। এফআইআরে সাইদ হত্যার ঘটনায় বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মী সহ অজ্ঞাত 2-3 হাজারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। পুলিশের এই এফআইআর নিয়ে কি দেখেন, আমি এখানে আপনার পরিষ্কার করে বলা হয়েছে যে আবু সাইদকে কিভাবে মারা হলো আমরা ভিডিও ফুটেজে পরিষ্কার করে আমরা আমি আপনার বলি, মাত্র 15 মিটার দূর থেকে। আমি বলি আবু সাইদের মৃত্যুটা এটা ন্যাক্কারজনক, দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু তার পরের দিন জি মানে আপনি শোক জানিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন, দেখা করেছেন, সঙ্গে সঙ্গে বিচার বিভাগে তদন্ত কমিটি করেছেন। জি মাননীয় প্রধানমন্ত্রী বিচার বিভাগে তদন্ত কমিটি করেছেন। আজকে তার পরিবারের দেখা করেছেন তাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ সেটা খুব গরিব পরিবারের ছেলে, মাননীয় প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। আমি একটা কথা বলি যে এই আন্দোলনে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রকারীরা ইনভলভ আছে। এইখানে যদি পুলিশ কেউ করে থাকে বিচার বিভাগ তদন্ত অবশ্যই তার বিরুদ্ধে। তাহলে এফআইআর নিয়ে আপনি কি বলবেন? এফআইআর আমি এইগুলো কিছু না, এই যে পুলিশ যেখানে লিখিত এখানে বিচার হয় সমস্ত কিছু লেখা বা এভিডেন্সের উপরে ভিত্তি করে বিচারপতি যাকে করা হয়েছে তিনি তো পুলিশের এফআইআর এর ভিত্তিতে তদন্ত করবে না। জি না, প্রাথমিক একটা জিনিস তো সেখান থেকে তাদের ওইটাও আমলে তো নিবে তারা। আমি না, এটা পুলিশের এফআইআর, তারা যেটা ওইটা হচ্ছে তদন্ত করে দেখবে যে ছড়া গুলিতে মারা গেছে কিনা, পুলিশের গুলিতে মারা, এটা তো উনি নিরপেক্ষভাবে তদন্ত করবে। সেখানে যদি পুলিশের ওই অফিসার বা পুলিশের ওই সিপাই যদি সেই উদ্দেশ্যমৃত তাকে করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি মনে করি বঙ্গবন্ধুর তনয়া এই যারা এই যে নিরপরাধ মানুষকে হত্যা করেছেন তাদের কোনো রকম ছাড় দেবে না কাউকে। এটা বিচার হবেই, যেই করুক। পুলিশ করে থাকলে পুলিশেরও বিচার হবে, যদি জামাত শিবিরের এই সশস্ত্র ক্যাডাররা করে থাকে সেটারও বিচার হবে। জি আমি তো এটা যেহেতু একজন হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি হচ্ছে, আমি শুধু চাবো, আমার প্রত্যাশা একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক, এই হত্যাকাণ্ডের বিচার হোক। এই হত্যা শুধুমাত্র কি এই 6টা হত্যাকাণ্ডের বিচারই হবে? আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের, এই যে 143 আমি বলছি যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে তদন্ত সাপেক্ষে। জি প্রত্যেকটা এই হত্যাকারীদের মদতদাতা কে, জি সে যে আমি হয়ে থাকি, আমি মনে করি আমারও বিচার হওয়া উচিত। আচ্ছা, আরেকটা বিষয় আসছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য আন্তর্জাতিক কিছু সংস্থা, জাতিসংঘ সহ একরকমের একটা উদ্বেগ জানিয়েছেন যে পরিস্থিতি বাংলাদেশে, যে পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ করা হয়েছে, ফেসবুক সোশ্যাল মিডিয়া বন্ধ করা হয়েছে, সেইখানে তারা পরিষ্কারভাবে বলেছে, জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা ফল্টার টার্ক সেখানে তারা বলেছে যে অতি সত্ত্বর সমস্ত কিছু প্রকাশ করা হোক, প্রচার করা হোক, সামনে নিয়ে আসা হোক, এবং ইউএনের সিম্বল সম্বলিত গাড়িও সেখানে ব্যবহার করা হয়েছে। এই বিষয় নিয়ে তারা উদ্বেগ জানিয়েছে। এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিচ্ছেন ইউএনের গাড়ি ব্যাপারে। জি, আপনি মানবাধিকার কমিশন বলছেন, এখানে তো সরকার এই হত্যাকাণ্ডের বিচারের জন্য তদন্ত কমিটি করছেন। জি, সরকার এটাকে অ্যাড্রেস করেছেন যে আমরা এই হত্যাকাণ্ডের বিচার করব তদন্ত সাপেক্ষে, কিন্তু প্যালেস্টাইনে যে হত্যা হচ্ছে তার বিচার করে নাকি তাদের ওইখানে যখন
যুক্তরাষ্ট্রে যখন আন্দোলন হয়েছিল, সাধারণ ছাত্ররা একজন শিক্ষকের কলার ধরে টাইনে নিয়ে যাচ্ছে, সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়নি? এখানে বড় বড় স্থাপনা ভেঙে ফেলাচ্ছেন, জাতীয় সম্পদ ভেঙে ফেলাচ্ছেন, সেটা নিয়ে তো কথা বলেন না যারা। আমাদের দেশে আমি এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। এই যে সাধারণ দিনমজুররা মারা গিয়েছেন যাদের কারণে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমি এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। কিন্তু আংশিক শুধু এই হত্যাকাণ্ডের জাতীয় সম্পদের নিন্দা জানাবেন না। হত্যাকাণ্ডের সাথে জাতীয় সম্পদের তুলনা চলে না, আমি এটাও স্বীকার করি। একটা জীবন কোনটা আপনাকে বেশি কষ্ট দেয়, আমার কাছে হত্যাকাণ্ড নাকি এই সম্পদের আমার কাছে ক্ষতি? শোনেন, আমার কাছে দুইটাই কষ্ট দেয়। কোনো মায়ের কোল খালি হোক এটা আমি চাই না। আবার আমার জাতীয় সম্পদ ধ্বংস করবেন আপনি, এটাও কিন্তু কোনো বিবেকবান মানুষ যিনি দেশকে ভালোবাসেন, যার ভিতরে দেশপ্রেম আছে, সে কখনো চেতে পারে না। আবার কোনো রাজনৈতিক কর্মী যিনি রাজনীতি করে আসছেন, ক্ষমতায় যার সিঁড়ি হিসাবে কোনো মায়ের কোল খালি হোক, এটা কেউ চায় না। আচ্ছা আচ্ছা, আরেকটি রিপোর্ট আছে আমাদের, যেটি ফায়াজ নামে একটা ছেলে, যে হচ্ছে যে যার 17 বছর বয়স এবং তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল এবং তার রিমান্ড শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে অনেক নাটকীয়তার পর। আমরা রিপোর্টটা দেখি। এ দৃশ্য শনিবার ঢাকার সিএমএম আদালতের। ঢাকা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র হাসনাতুল ইসলাম ফায়াজকে রিমান্ডে পাঠান বিচারক শান্তা আক্তার। এদিন ফায়াজের বয়স ছিল 17 বছর 3 মাস 8 দিন। 18 বছরের নিচে কাউকে গ্রেপ্তার করা হলে বিচার হওয়ার কথা শিশু আইনে। তা সত্ত্বেও পুলিশ হত্যা মামলায় আসামি দেখিয়ে ফায়াজকে 7 দিনের রিমান্ডে দেয়া হয়। জানিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। রোববার বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী শাহদিন মালিক। রিমান্ড বাতিল চেয়ে রিট করা হয় হাইকোর্টে। এ সময় ফায়াজকে শিশু আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন আদালত। এখন আমরা জানতে পেরেছি যে সে একজন মাইনর। এই অবস্থায় এই প্রেক্ষিতে তাকে রিমান্ডে নেওয়ার কোনো স্কোপ নেই, রিমান্ডে নেওয়া হচ্ছে না। আর মাইনর অ্যাক্ট অনুসারে তার প্রসিডিংসকে ফলো করবে। তার বাবা মা আদালতের কাছে যথাযথ প্রতিকার প্রার্থনা করে আদালত সেটা কনসিডার করার মতো অভিমত মহামান্য হাইকোর্ট জানিয়েছেন। এদিকে রিটকারী শাহদিন মালিক বলেন, পুরো ঘটনায় হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছেন। শিশুকে এইভাবে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে চড়ছে, এটা আমাদের দৃষ্টিতে প্রযোজ্য অনেকগুলি আইনের বরখেলাপ হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হলো এর প্রতিকারের ব্যবস্থা করা, যারা কিন্তু এটা করতে গিয়ে তারা যদি এমন কাজ করে বসে যে জনগণের তাদের প্রতি শ্রদ্ধা আস্থা চলে যাবে, তাদের এই কাজ করা উচিত না। এদিকে হাইকোর্টের মৌখিক আদেশের পর শেষ বিকেলে তড়িঘড়ি করে ফায়াজের রিমান্ড বাতিল করেন ঢাকার সিএমএম আদালত। সেই সাথে ফায়াজকে পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। এখন ফায়াজের মামলার শুনানি হবে শিশু আদালতে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এখন ফায়াজের বিষয়টা হলো যে গণমাধ্যমে আসছে, গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ হয়েছে জিনিসটা একটা কোনোভাবে। আচ্ছা, আমি আপনার একটা প্রশ্ন করি। আমি একটা প্রশ্ন করি। ফায়াজের কথা তো বলেন, হ্যাঁ ঠিক আছে, হাইকোর্ট রায় দিয়েছে, তার কিশোর গ্যাং কারা করে? কিশোর গ্যাং না, কিশোর গ্যাংয়ের কারা জড়িত বলেন তো একটু। এখানে কিশোর গ্যাংয়ের ছেলেপেদেরও ইনভলভ করাইছে। আপনি একজন দিনমজুর রিক্সা চালাচ্ছে, একটা ছোট ছেলে, তাকে দিয়ে ব্যবহার করছেন, তার হাতে টাকা দিয়ে বলছেন এইটা জ্বালাই দিয়ে সব। জি না, সেই কারণে কি পত্রিকার এই যে হেডলাইন নিহতের বেশিরভাগই শ্রমিক। আমি আপনার বলি, আপনি যখন আমি আপনার বলি, দেখেন আমি কোন হত্যাকাণ্ডের বিশ্বাস করি না, কিন্তু আপনি যখন এখানে বসে আছেন, আপনাকে যখন একজন এসে গুলি করতেছে, আমি পাশে দাঁড়ান, আমি কি করব? আপনি হয়তো ভয় পাবেন, ভয় পেয়ে দৌড় দিবেন, আর নাহলে আমি আমার কাছে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। আমার কাছে অস্ত্র থাকলে আমি বাঁচার জন্য কাউন্টার গুলি করব। জি, পুলিশ ধৈর্যের পরিচয় দিছে, তার প্রমাণ 28 অক্টোবর তার একজন সতীর্থ। আমি বলি হ্যাঁ, 28 অক্টোবরের 28 একই ঘটনা ঘটিয়েছে, তার চেয়ে তার বেশি ঘটনা ঘটিয়েছেন আপনি। 28 অক্টোবর একজন পুলিশকে পিটিয়ে হত্যা করছেন, তার সতীর্থ যদি উত্তেজিত আরেকজনে গুলি করে দিত। আপনি যত সাধারণ মানুষ হন, যত ঠান্ডা মাথার লোক হন,
আপনার ভাইকে বা আপনার বন্ধুকে যখন একজন পিটাচ্ছে আপনার পাশে, আপনি ঠেকানোর চেষ্টা করবেন? আপনার কাছে যদি ওই ধরনের শক্তিটা, আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন? আপনি মেট্রো রেলে হামলা পোড়াচ্ছে, পুলিশ কিন্তু প্রথম হামলা করে নাই। জি, আপনি আপনাদের সাংবাদিকদের জিজ্ঞান যারা ছিল, যদি পক্ষপাতিত্ব না করে, প্রথম আইসে পুলিশ বুঝে সরাইছে। তারপরে যখন এই সাধারণ ছাত্র না, যখন এই ধরনের এই যে শ্রমজীবী মানুষকে যখন যারা অর্থের বিনিময়ে আছে তারা যখন একসাথে হামলা করছে, তখন কি করবে সেটি রক্ষা করা যায়। আর এইখানে তো অস্ত্র, আমি আপনার বলি, এখানে তো অস্ত্র যারা এদেরকে নিয়ে এসছে তাদের কাছে অস্ত্র আছে। তার প্রমাণ এই যে 11 জন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীদের হত্যা করেছে। কোথায় আসলো? পুলিশকে হত্যা করলো, কোথায় আসলো? একজন পিটে হত্যা করছে, আরেকজন গুলিতে হত্যা হয়েছে। এই পত্রিকা আছে 2 জন পুলিশ মারা গেছে। আপনি বলেন একজন মেয়ে সাংবাদিক, আপনারা তো সাংবাদিক, যাত্রাবাড়িতে জি, তাকে তার গায়ের কাপড় খুলে ফেলে তাকে রাস্তায় মাঝখানে রেখে উল্লাস করেছেন। জি, 3 জন সাংবাদিক হত্যা হয়েছে। আজকে বিভিন্ন পত্রিকায়, হ্যাঁ, যারা এই ধ্বংসযজ্ঞ চালাতে গিয়ে মারা গিয়েছেন তাদের অনেকের আবেগঘন বক্তব্য তুলে ধরছেন, কিন্তু একজন সাংবাদিক তার 2টে সন্তান সহ তার স্ত্রী বিধবা হয়েছে, তার কথা তো কেউ লেখে না। জি, এটা খুব নির্মম। বাংলাদেশের অনেক বড় বড় পত্রিকা লেখে না, অনেকগুলো পত্রিকার, অনেকগুলো টেলিভিশনের যানবাহন পুড়িয়ে দেয়। আমি আপনার বলি, আমরা বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়া এরশাদ এর বিরুদ্ধে আন্দোলন করছি। জি, কোনো সাংবাদিকদের গায়ে হাত দেওয়া হয়নি, কোনো সাংবাদিকের গায়ে হাত দেওয়া হয়নি। বিএনপির বিরুদ্ধে 2001 থেকে 2006 আমরা আন্দোলন করছি, কোনো সাংবাদিকদের গায়ে আন্দোলনকারীরা হাত দেয়নি। আপনি বাইর করেন ইতিহাস, কোনো আন্দোলনকারীরা সাংবাদিকদের বন্ধু মনে করেছেন, হাত দেয়নি। হ্যাঁ, অনেক সময় পুলিশের সাথে ঢিল মারামারিতে সাংবাদিক তার দায়িত্ব পালন, তাদের দায়িত্ব তো অনেক রিস্ক। সাংবাদিকদের দায়িত্ব পালন করা অনেক রিস্ক, কিন্তু সেই সময় তারা কেউ সেই জায়গা তো আপনাদের দলের পক্ষ থেকে আপনারা তো খোঁজ খবর নেন না। আমরা কাদের? আমরা সাংবাদিকদের খোঁজ খবর নেই, কিন্তু ওইখানে যখন আহত হয় একটা, আপনি বিএনপি অফিসের সামনে 42 জন সাংবাদিককে পিটে আহত করা হলো, কি কারণে? ওই সাংবাদিকরা তো বিএনপির বিট করত, তাদেরকে আহত করা হলো। তাহলে এই যে সাংবাদিকদের আহত করা হয়, সাংবাদিকদের 3 জন সাংবাদিক মারা গেল, তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে, এটি তো কোনো পত্রিকা হেডলাইন হয় না। জি, আমি যদি মনে করি, দেখেন আজকে একটা শক্তি, এই যে আমি ডক্টর ইউনূসের কথা বললাম, উনি বললেন দেখা মাত্র, কিন্তু উনি তো এইখানে বললেন না যে এই ধ্বংসযজ্ঞ, এই যে স্বাধীন মালিক সাহেব কথা বলে, উনি একটা, আমি ধন্যবাদ জানাই, উনি তো এইটা কোনো সময় একটা বিবৃতি দিলেন যে এই ধ্বংসযজ্ঞ করা হচ্ছে, এটা জাতীয় সম্পদ। উনরা তো তারা, এই স্বাধীন মালিক সাহেবের আমি লেখা দেখাইতে পারি, 42 জন, খালেদা জিয়া 42 জন বুদ্ধিজীবী পদ্মা সেতু হবে না বলে বিবৃতি দিয়েছিলেন, মন্তব্য আছে 42 জন, তার ভিতরে স্বাধীন মালিক একজন। না, স্বাধীন মালিকের এখনকার ভূমিকা নিয়ে বিতর্ক নাই, আমি কোন বিতর্ক কথা, আমি বিতর্ক না, কারণ এই দেশে তো হত্যাকাণ্ডেরও নিন্দা জানানো উচিত, এবং ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছেন সেই ব্যাপারে নিন্দা, যে জাতীয় সম্পদ ধ্বংসযজ্ঞ করা উচিত। আমার প্রতি ক্ষোভ থাকতে পারে, আমি আওয়ামী লীগ করি, সরকারের প্রতি ক্ষোভ থাকতে পারে, আপনি আমার বিরুদ্ধে স্লোগান দেন, আমার বিরুদ্ধে যাচ্ছে তাই বলেন, অসুবিধা নাই, কিন্তু আপনি ধ্বংসযজ্ঞ জাতীয় সম্পদের উপর হামলা করবেন, মানুষ পিটিয়ে হত্যা করবেন, পুলিশ পিটিয়ে হত্যা করবেন, কেন? সাংবাদিক পিটিয়ে হত্যা করবেন, সাংবাদিককে গুলি করে হত্যা করবেন, নারী সাংবাদিককে আপনি মাঝখানে রেখে উল্লাস করবেন, এটা কেন? আমি তো মনে করি সাংবাদিকদের ব্যাপারে কথা বলা, সেই বিষয় নিয়েও আপনাদের এই তদন্ত যেটা হবে সেইখানে আরো ইনক্লুসিভ ওয়েতে এই জিনিসগুলো সামনে নিয়ে আসা। বাইরে আপনারা তো সাদা বলেন না, যে মেয়ে সাংবাদিকরা যে শ্লীলতাহানি করার চেষ্টা করছে, তার চারদিকতে ঘিরে রেখে উল্লাস করছে, কারা করছে? জি, ওখানে আওয়ামী লীগের লোক করছে, ওইখানে কারা ছিল সেটা আপনাদের, ওইটা তো আপনারাই জানেন, শিবির, জামাত শিবির আর বিএনপির লোক ছিল, ওইখানে সাধারণ ছাত্র ছিল না। জি, যাত্রাবাড়িতে। জি, আমাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে এই পর্যন্তই ছিল ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাকে এখানে শেষ করতে হচ্ছে। সবার জন্য শুভরাত্রি।